নাগরিকত্ব হারাতে পারে ৯০ লাখ বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়। গোপন ক্ষমতা ঝুঁকিতে ফেলছে মুসলিমদের। ট্রাম্পের ফোন কলেও থামেনি থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, প্রাণঘাতী ও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। ব্রিটেনের জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি। ব্রিটিশ সাম্রাজ্য আমলের শিল্পকর্মগুলোর সাংস্কৃতিক মূল্য অনেক। ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান, সমরাস্ত্র তৈরির সামগ্রী ধ্বংস। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিলের বিস্তৃত ও গোপন ক্ষমতা লাখো ব্রিটিশ মুসলিমকে ঝুঁকিতে ফেলেছে। প্রায় ৯০ লাখ মানুষ আইনগতভাবে এই ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সঙ্গে সম্পর্কিত নাগরিকরা। রানিমেড ট্রাস্ট ও রিপ্রেভের এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যবস্থায় নাগরিকত্বের বৈষম্যমূলক দ্বিস্তরীয় কাঠামো তৈরি হয়েছে এবং ২০১০ সাল থেকে বাতিল হওয়া অধিকাংশ নাগরিকত্ব মুসলিমদের। অধিকার কর্মীরা আশঙ্কা করছেন, কঠোর অভিবাসন রাজনীতির ফলে এই ক্ষমতার অপব্যবহার আরও বাড়তে পারে। বিস্তারিত প্রতিবেদনে। একটি নতুন গবেষণা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা লাখো ব্রিটিশ মুসলিম নাগরিককে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে। মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষমতা মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত এবং তা বৈষম্যমূলকভাবে প্রয়োগের ঝুঁকি বাড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে প্রায় ৯০ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১৩% আইনগতভাবে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। সরকার যদি মনে করে কোনো ব্যক্তি বা অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তিনি কখনো সেই দেশে বসবাস না করলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। এতে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সঙ্গে সম্পর্কিত নাগরিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন, যাদের বড় একটি অংশ মুসলিম। রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ সতর্ক করেছে, এই ব্যবস্থা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে এবং তা ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশদের উপর রাষ্ট্রীয় বৈষম্যের প্রতীক উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে তুলনীয়। তাদের মতে, এর ফলে নাগরিকত্বের একটি বৈষম্যমূলক বা দ্বিস্তরীয় কাঠামো তৈরি হচ্ছে, যেখানে মুসলিমদের যুক্তরাজ্যে থাকার অধিকার শর্ত সাপেক্ষ হয়ে পড়ছে। প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে থাকা প্রতি ৫ জনের মধ্যে ৩ জনই বর্ণের মানুষ, অথচ প্রতি ২০ জন শ্বেতাঙ্গ ব্রিটিশের মধ্যে মাত্র ১ জন একই ঝুঁকিতে রয়েছেন। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যাদের অধিকাংশই মুসলিম। অধিকার কর্মীরা আশঙ্কা করেছেন, কঠোর অভিবাসন নীতি ও ক্রমবর্ধমান জাতীয়তাবাদী রাজনীতির প্রেক্ষাপটে এ ক্ষমতার ব্যবহার আরও বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেও বাস্তবে সংঘর্ষ বন্ধ হয়নি। ট্রাম্প সংঘাত বিরতির দাবি করলেও উভয় দেশই তা অস্বীকার করে পরস্পরকে দায়ী করছে। দুই দেশের মধ্যে এমারেল ট্রায়াঙ্গল নামে পরিচিত সীমান্ত এলাকার মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সাম্প্রতিক উত্তেজনায় প্রাণহানি ও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় আগের সংঘাত বিরতি থাকলেও নতুন করে সহিংসতায় সেই সমঝোতা ভেঙে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীকেই ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আহ্বানে উভয় প্রধানমন্ত্রী মৌখিকভাবে সাড়া দিলেও বাস্তবে সীমান্তের সংঘাত বন্ধ হয়নি। ১২ ডিসেম্বর রাতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন, দুই নেতা পুরনো একটি শান্তি চুক্তি অনুসারে আগামী কয়েক ঘন্টার মধ্যে সংঘাত বিরতিতে যেতে সম্মত হয়েছেন। ট্রাম্প জানান, ওই চুক্তিটি তার ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এবং দুই দেশই তাতে স্বাক্ষর করেছিল।
তবে ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ভিন্ন চিত্র উঠে আসে। বার্তা সংস্থা রয়টার্স উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান সংঘাত এখনো চলছে এবং এর জন্য একে অপরকে দায়ী করেন। কম্বোডিয়া তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়টার্সকে বলেন থাই বাহিনী বোমাবর্ষণ বন্ধ করেনি। অন্যদিকে থাই সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন কম্বোডিয়ার সেনারা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তবর্তী এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজের মালিকানা নিয়ে প্রায় ১১৫ বছর ধরে বিরোধ চলছে। ১৫ বছর আগে যুদ্ধবিরতি হলেও ২০২৪ সালের মে মাসে আবার উত্তেজনা বাড়ে এবং জুলাইয়ের শেষে তা সামরিক সংঘাতে রূপ নেয়। ৫ দিনের ওই লড়াইয়ে অন্তত ৪৮ জন নিহত হন এবং প্রায় ৩ লাখ মানুষ ঘরছাড়া হন। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা বলা হলেও সাম্প্রতিক সহিংসতায় সেই সমঝোতা ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের ফোন আলাপের পর থাইল্যান্ড জানিয়েছে কোনো যুদ্ধবিরতি হয়নি। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত দাবি করেছেন শান্তি বজায় রাখতে আগ্রহী তার দেশ এবং সংঘাতের দায় থাইল্যান্ডের। শাহিদা রুবি, মাইটিভি। যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ আমলে ৬০০টিরও বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি যাওয়া শিল্পকর্মগুলোর সাংস্কৃতিক মূল্য অনেক। গত ২৫শে সেপ্টেম্বর ভোরে জাদুঘরের সংরক্ষণাগার থেকে এগুলো চুরি হয়। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলের জাদুঘর থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথের ইতিহাস সম্পর্কিত ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। এরই মধ্যে গত ১১ ডিসেম্বর অ্যাভন ও সমারসেট পুলিশ ৪ জন সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। এছাড়া চোরদের আইনের আওতায় আনতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন ২৫ সেপ্টেম্বর ভোরে মিউজিয়ামের স্টোরেজে ঢুকে এসব সামগ্রী চুরি করা হয়। পুলিশ এখনও জানায়নি ২ মাসেরও বেশি সময় পর কেন এই জনসাধারণের সহযোগিতা চাওয়া হচ্ছে। তবে তারা জানিয়েছেন ঘটনাস্থলের আশপাশে দেখা ৪ জন ব্যক্তির সঙ্গে কথা বলতে চান তারা। ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে চুরি হওয়া মূল্যবান শিল্পকর্মের মধ্যে ছিল পদক, ব্যাজ, পিন, গয়না, খোদাই করা হাতের দাঁতের তৈরি শিল্পকর্ম, রূপার সামগ্রী, ব্রোঞ্জের মূর্তি এবং বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক নমুনা। সিটি কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেছেন এসব সামগ্রী প্রায় ২ শতাব্দী ধরে ব্রিটেনের সঙ্গে বিভিন্ন সাম্রাজ্যভুক্ত দেশের সম্পর্ককে তুলে ধরে। এই সংগ্রহ বহু দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সাম্রাজ্যে জড়িত এবং তার প্রভাবে বদলে যাওয়া মানুষের জীবন সম্পর্কে অন্যান্য তথ্য দেয় এসব নিদর্শন। মিউজিয়ামের বড় সংগ্রহে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সামগ্রী, আফ্রিকার ঐতিহাসিক পোশাক, ছবি, চলচ্চিত্র, ব্যক্তিগত কাগজপত্র এবং অডিও রেকর্ডিং, যেগুলো মিউজিয়ামের মতো ইতিহাসের কঠিন ও বিতর্কিত এক সময়ের বিভিন্ন মানুষের জীবন ও পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী স্পেশাল অপারেশন ফোর্স। জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযান চলাকালে সেই চালান সম্পূর্ণ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার ১২ ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল। জাহাজটিতে প্রচলিত সমরাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযানে মার্কিন বাহিনী সেই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। চালান ধ্বংসের পর জাহাজটিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ সময় বেশ কয়েক ঘন্টা জাহাজটিতে অবস্থান করেছেন স্পেশাল অপারেশন ফোর্সের সেনারা। পরে শ্রীলঙ্কার উপকূলের কাছে আসার পর মার্কিন সেনারা জাহাজটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ওঠেন। অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে। এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দুই দেশের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। শক্তিশালী বাইরন ঝড়ে বিপর্যস্ত গাজা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় গত ২৪ ঘন্টায় ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, দেয়াল ও তাঁবু ধসে 2 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে।
বিস্তারিত প্রতিবেদনে। গাজায় তাণ্ডব চালিয়েছে শীতকালীন ঝড় বায়রন, যার কারণে আরও দুঃসহ হয়ে উঠেছে উপত্যকার বাসিন্দাদের জীবন। তীব্র শীত ও টানা বৃষ্টির মধ্যে পানিবন্দী হয়ে 2 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড় আর বৃষ্টিতে গাজায় হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছে। এদিকে ঝড়ের এই তাণ্ডবের মাঝেও গাজায় ইসরায়েলি বর্বরতা থেমে নেই। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে তাঁবু, কম্বল, উষ্ণ পোশাক সহ শীতকালীন প্রয়োজনীয় পণ্য সীমান্তে আটকে রয়েছে। গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার 40%। 760টির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে কবে কার্যকর হবে তা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এক দাতার শুক্রাণু থেকে 197টি শিশুর জন্ম হয়েছে। তবে তার শুক্রাণু থেকে ইউরোপ জুড়ে জন্ম নেওয়া অধিকাংশই এখন ক্যান্সারের ঝুঁকিতে। কারণ নিজের অজান্তেই তিনি শরীরে এমন এক জিনগত মিউটেশন বহন করছেন যা মারাত্মকভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এর ফলে তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া সব শিশু মৃত্যু ঝুঁকিতে আছে। কিছু শিশু ইতিমধ্যেই মারা গেছে। যারা জন্মসূত্রে এই মিউটেশন পেয়েছেন তাদের মধ্যে মাত্র অল্প কিছু শিশু ক্যান্সারের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। ইউরোপে এক ব্যক্তির শুক্রাণু থেকে জন্ম নিয়েছে প্রায় 200 শিশু। এসব শিশুদের প্রায় সবাই ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। কিছু শিশু ইতোমধ্যে মারা গেছে। শুক্রাণু দানকারী ওই ব্যক্তি ছাত্র থাকা অবস্থায় অর্থের বিনিময়ে ইউরোপীয় স্পার্ম ব্যাংকে শুক্রাণু দান করতেন। 2005 সাল থেকে তিনি এই কাজ শুরু করেন। প্রায় 17 বছর ধরে অনেক নারী তার শুক্রাণু ব্যবহার করে মা হয়েছেন। ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নের ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের অংশ হিসেবে বিবিসি সহ 14টি সম্প্রচার মাধ্যমের করা একটি যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের কোনো ক্লিনিকে ওই ব্যক্তির শুক্রাণু বিক্রি করা হয়নি। তবে হাতে গোনা কয়েকটি ব্রিটিশ পরিবার ডেনমার্কের বন্ধ্যাত্ব চিকিৎসা নিতে গিয়ে তার শুক্রাণু ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে বিবিসি। পরিবারগুলোকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। ডেনমার্কের শুক্রাণু সরবরাহকারী প্রতিষ্ঠান ইউরোপীয় স্পার্ম ব্যাংক বলছে, ওই ব্যক্তির শুক্রাণুর কারণে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, কিছু দেশে ওই ব্যক্তির শুক্রাণু ব্যবহার করে অনেক বেশি শিশুর জন্ম হয়েছে। তবে তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া সব শিশুই মৃত্যু ঝুঁকিতে আছে। কিছু শিশু ইতোমধ্যে মারা গেছে। বিবিসি সহ অনুসন্ধান চালানো সম্প্রচার মাধ্যমগুলো ওই দাতার পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তিনি সৎ উদ্দেশ্য নিয়ে শুক্রাণু দান করেছিলেন। বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনকে ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, তারকা হওয়ায় ব্যক্তিগত বিষয় অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে। শ্বশুরবাড়ির মনোমালিন্য, আলাদা থাকা ও বিতর্কিত পোস্টের লাইক এসব থেকে গুঞ্জন বাড়লেও এর কিছুই সত্য নয় বলে দাবি করেন তিনি। অভিষেক জানান, তাদের সম্পর্ক খুবই দৃঢ় এবং পরিবার সম্পর্কের প্রতি গুরুত্ব দেয়। মেয়ে আরাধ্যা এসব জল্পনা সম্পর্কে কিছু জানে না এবং তাকে প্রভাবিতও করে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্ত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাদের দাম্পত্য ভাঙনের খবর সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত। তারকা হওয়ার কারণেই ব্যক্তিগত বিষয়গুলোকে অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রায় 1 বছর ধরে ভারতীয় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে অভিষেক ঐশ্বরিয়া সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। শোনা যায়, ঐশ্বরিয়া নাকি শ্বশুরবাড়ি ছেড়েছেন ননদ শ্বেতা বচ্চন ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে মনোমালিন্য এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধী নাকি সেই দূরত্বের কারণ। এ সময় একাধিক অনুষ্ঠানে তাদের আলাদাভাবে দেখা যাওয়ার গুঞ্জনও বাড়ে। সম্প্রতি অভিষেক একটি বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত পোস্টে লাইক দিলে সেই আলোচনা আরও তীব্র হয়।
তবে অভিষেক জল্পনাগুলোকে সরাসরি উড়িয়ে দিয়ে বলেছেন, তারকা হলে মানুষ ছোট বিষয়কে বড় করে দেখে। আমাদের নিয়ে যা লেখা হয়েছে তা কিছুই সত্য নয়। ইচ্ছে করেই আমাদের সম্পর্কে ভুলভাল তুলে ধরা হচ্ছে। তিনি আরও জানান, তাদের সম্পর্ক দৃঢ় এবং দুজনই এমন পরিবার থেকে এসেছেন যেখানে সম্পর্কের প্রতি গভীর গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে কথাও বলেন অভিষেক। 14 বছরের আরাধ্যা এসব গুঞ্জন জানে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আরাধ্যা খুবই ম্যাচিউর। ঐশ্বরিয়া তাকে খুব ভালোভাবে গড়ে তুলেছে। আমার মনে হয় না সে এসব খবর জানে বা এতে বিচলিত হয়। তার হাতে এখনো ফোন দেওয়া হয়নি। অভিষেক দৃঢ়ভাবে বলেন, তাদের দাম্পত্য নিয়ে ছড়ানো সব খবরই নিরর্থক গুজব এবং তারা দুজনই পরস্পরের প্রতি সম্পূর্ণ স্বচ্ছ। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।